যে বাসা থেকে যে ফোনে কিংবা যে কোনো ডিভাইসে সরাসরি আমার সঙ্গে সংযুক্ত আছেন তাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার। আমরা ঘরে বসে থেকে যখন বিরক্তিকর মনোভাবে সময় পার করছি, ঠিক তখনই সরকারের অনুপ্রেরণায় এবং আমাদের এই আইসিটির আশীর্বাদে ঘরে থেকেও আমরা শিখতে পারতেছি। যদি আমাদের শেখার ইচ্ছা থাকে তাহলে আমরা শিখতে অবশ্যই পারব। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টিও বিজ্ঞানেরই একটি অংশ। আমরা জানি যে বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তাই বিজ্ঞানের স্টুডেন্ট হিসাবে আমরা আজকে পদার্থবিজ্ঞান সম্পর্কে জানবো। আর পদার্থবিজ্ঞান সম্পর্কে জানার আগে গতকাল কিংবা আমার আগের সেই কথাকে মনে করিয়ে দেই। ইউ শুড রিমেম্বার as a science student that physics depends on equation, chemistry depends on reaction, mathematics depends on calculation, biology depends on figure with labeling. So you should practice more and more to do well in physics. আমরা আজকে ফিজিক্স সম্পর্কে জানবো। ফিজিক্সের চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব এবং আমি মনে করি পদার্থবিজ্ঞানের যে 14টি অধ্যায় রয়েছে এই 14টি অধ্যায়ের মধ্যে সবচেয়ে সহজ, সরল এবং অত্যন্ত একটা ভালো অধ্যায় হচ্ছে এই কাজ ক্ষমতা শক্তি। তো আমরা এই কাজ ক্ষমতা শক্তি দিয়েই পদার্থবিজ্ঞানের ক্লাসগুলো শুরু করব। আমি পুরো কাজ ক্ষমতা শক্তি চতুর্থ অধ্যায়টাকে দুটি ভাগে ভাগ করেছি। দুটি ক্লাসে আমি এই অধ্যায়টাকে শেষ করব। আজকে আমি প্রথম ক্লাসে আমার প্রথম পার্টে এই অধ্যায়টার শুধুমাত্র বেসিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। বেসিক কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করব এবং এই কনসেপ্টটাকে আমরা ভালোভাবে আয়ত্তে নেব এবং এই বেসিক কনসেপ্টগুলোকে আমরা অ্যাপ্লাই করব বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে। সৃজনশীলের জন্য যে 4 টাইপের কোশ্চেন আসে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতার দক্ষতামূলক, এই 4টি স্টেপের মধ্যে আমি আজকে এই ক্লাসের মাধ্যমে এই অধ্যায় সম্পর্কে জ্ঞান এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবাই মনোযোগীভাবে কিংবা এখন অথবা পরবর্তীতে ক্লাসটি পুরোপুরি দেখলে আশা করি কিছুটা বিষয় আমরা জানতে পারব। যদি তারপরেও সমস্যা থাকে সেক্ষেত্রে আমার সঙ্গে যে কোনোভাবেই কন্ট্যাক্ট করলে আমি সহযোগিতা করার চেষ্টা করব। তো চলো আমরা আজকে আলোচনা করি কাজ ক্ষমতা শক্তি। তো শুরুতে আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো তা একবার দেখিয়ে নেই। আজকে আমাদের মেইন টপিকস কাজ, শক্তি, শক্তির বিভিন্ন রূপ, শক্তির রূপান্তর, শক্তির উৎস, শক্তির নিত্যতা সূত্র, ভর শক্তির সমীকরণ, ক্ষমতা, কর্মদক্ষতা এবং এই টপিকসগুলোর উপর সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো যেহেতু বেসিক ক্লিয়ার করব তাই এই থিওরি ক্লাসটার প্রথম আমরা আলোচনা করতে যাচ্ছি কাজ নিয়ে। কাজ আমরা তো অনেকেই জানি, আমরা যা করি তাই কাজ। সাধারণভাবে একজন ব্যক্তি বা বস্তু যা করে তাই কাজ, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় তাকে কাজ বলা হয় না। আমাদের বিজ্ঞান বলছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি বলের দিকে সরে যায়, দূরত্ব অতিক্রম করে, সরণ ঘটে, তাহলে বল এবং সরণের উপাংশের গুণফলকেই কাজ বলে। বিষয়টা একটু দেখে নিই আমরা। যদি কোনো একটি বস্তু এখানে রয়েছে, বস্তুটির ভর m, বস্তুটির উপর F বল প্রয়োগ করা হয়েছে, ফলে বস্তুটি এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসছে, মাঝখানের এই দূরত্বটা হচ্ছে s। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ হবে বল গুণন সরণ। তাহলে কি দাঁড়াচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি বলের দিকে অবশ্যই এটা দিক থাকবে, বলের দিকে সরণ ঘটে, তাহলে সেই বল এবং সরণের উপাংশের গুণফলকেই কাজ করে। এটা এক্ষেত্রে এরকম হতে পারে। অন্যথায় আরেকটি বিষয় চিন্তা করি, যদি
এইখানে এই বস্তুটাকে আমরা এই উচ্চতায় নিয়ে আসি, এইখানে নিয়ে আসি, অর্থাৎ এই উচ্চতাতে আমি গড়িয়ে নিয়ে গেছি। এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, কোণটার মান হচ্ছে থিটা। যদি এখানে উচ্চতা হয়, এই উচ্চতা যদি x হয় এবং এটি যদি s হয়, আমার এই বস্তুটার উপর যদি আমি F বল প্রয়োগ করি, তাহলে আমাদের এই যে দূরত্বটা, এই দূরত্বটা হবে s, এইখান থেকে এই দূরত্বটা হবে s, এই দূরত্বটা হচ্ছে s এবং এই দূরত্বটা x। এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করেছি, বস্তুটির দিকে এদিকে, সেই এদিকে সরণ ঘটেছে, ফলে দেখা গেছে সরণ ঘটে যে এখান পর্যন্ত সে এসেছে, কিন্তু এই ক্ষেত্রে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই ক্ষেত্রে কাজ বলতে বোঝাবে বস্তুর বল গুণন সরণ উপাংশের গুণফলের জন্য আমরা এখানে cos থিটা মনে রাখবো। একটু কাছাকাছি হয়ে গেল, আই মিন বল গুণন সরণ গুণন উপাংশের গুণফলের জন্য এই cos থিটা, থিটার মান হচ্ছে এই কোণের মান যা আসবে তাই। ব্যাপারটা আমরা তাহলে এখানে দুটো সূত্র আমরা মনে রাখতে পারি এই দুটো টপিকস থেকে। একটি হচ্ছে W ইকুয়াল Fs, আমরা এটি মনে রাখতে পারি Fs cos থিটা। তো এই দুটো সূত্র অবশ্যই আমাদের মনে রাখতে হবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য, যেহেতু আমরা জ্ঞানমূলক ক্লাসে আসছি এবং বা অনুধাবনমূলক ক্লাসে এই জ্ঞান এবং অনুধাবনগুলো ক্লিয়ার করার জন্য আমরা এই বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে ভালোভাবে জানবো। তাহলে আমরা জানলাম কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি বলের দিকে সরণ ঘটে, তাহলে বল এবং সরণের গুণফলকেই বলা হচ্ছে কাজ। এই কাজ সম্পর্কে যদি আমরা পড়ি, তাহলে একটা জিনিস আমরা খেয়াল করি যে কাজের এককটা কি আসতে পারে। তার মানে কাজের একক এখানে আসতেছে যে বল গুণন বলের একক সরণের একক। আমরা বলের একক সাধারণভাবে জানি নিউটন, এবং এসটা হচ্ছে সরণ বা দূরত্বের একক কি আমরা জানি মিটার। তার মানে এই নিউটন মিটার, এই 1 নিউটন মিটারকে বলা হয় 1 নিউটন মিটারকে বলা হয় 1 জুল। তার মানে কাজের একক হচ্ছে জুল। আমরা জেনে রাখবো কাজের একক হচ্ছে জুল। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন করে যে 25 জুল কাজ বলতে কি বোঝায়, 25 জুল কাজ বলতে কি বোঝায়, অনুধাবনমূলকের কোশ্চেনের কথা বলছি, যদি প্রশ্ন আসে 25 জুল কাজ বলতে কি বোঝায়, তাহলে বুঝতে হবে যে যদি কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটির বলের দিকে 25 মিটার সরণ ঘটবে। অথবা যদি বস্তুটির উপর 25 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটি 1 মিটার সরণ ঘটবে। অথবা বস্তুটির উপর যদি 5 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটি 5 মিটার সরণ ঘটবে। আমি বলতে চাচ্ছি যে এই দুইটার গুণফল অবশ্যই 25 হবে, কারণ বল এবং সরণের গুণফলটাকেই বলা হচ্ছে কাজ। সুতরাং 25 জুল কাজ বলতে কি বোঝাচ্ছে যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে 25 মিটার দ্রুত অতিক্রম করে। অথবা আমরা বলতে পারি কোনো বস্তুর উপর 25 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে 1 মিটার অতিক্রম করে যে কাজ করে সেটি হচ্ছে 25 জুল। অন্যথায় আমরা বলতে পারি বস্তুটির উপর 5 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের দিকে 5 মিটার দ্রুত অতিক্রম করে, তাহলে যে কাজ হচ্ছে সেটি হচ্ছে 25 জুল। সুতরাং আমরা এই কাজ সম্পর্কে এই দুটি সমীকরণ ভালোভাবে জেনে রাখবো, আমাদের কাজ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদেরকে সহযোগিতা করবে। আরেকটি বিষয় এখান থেকে আমাদের ক্লিয়ার হওয়া উচিত যে এই কাজ কিন্তু প্রকৃতপক্ষে দুই রকমের হয়। একটি হচ্ছে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ, অন্যটি ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। যেমন এই যে এখানে একটি ডাস্টার রয়েছে, এই ডাস্টারটি যখন আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে নিয়ে আসবো, তখন যে কাজ হচ্ছে এই কাজটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, ঋণাত্মক কাজ। যদি অভিকর্ষ ত্বরণের পক্ষে অর্থাৎ অভিকর্ষ ত্বরণের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটিকে ছেড়ে দেয়, ফলে যে কাজটা হবে সেটি হবে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। আমরা এই বিষয়গুলো জানার জন্য একটু টেক্সট বুক দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা এবার আলোচনা করব সাধারণত কাজের মাত্রাটা নিয়ে। আমরা কাজের যেহেতু একক বের করেছি, কাজের মাত্রাটা আমাদের একটু দেখা দরকার। তাহলে কাজের মাত্রাটা আসলে কি হতে পারে? হতে পারে বলের মাত্রা গুণন সরণ। আচ্ছা, বলের মাত্রা আমরা কি জানি? আমরা জানি বল মানে কি? বল মানে আমরা ছোটবেলায় পড়ে আসছি যে বল হচ্ছে এম। আমরা যেহেতু তৃতীয় অধ্যায় বল অধ্যায়ে দেখেছিলাম নিউটনের গতির
তৃতীয় সূত্র হতে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি বলের দিকে দ্রুত অতিক্রম করে বা ভরবেগের পরিবর্তন হয়, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সেই সূত্র থেকে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম, F is equal ma। তার মানে কি দাঁড়াচ্ছে, বল মানে হচ্ছে ভর গুণন ত্বরণ, আর আমরা পেয়ে যাচ্ছি এখানে সরণ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ভরের মাত্রা কি, মাত্রা বলতে আমরা জানি সেই রাশিটা ইংরেজি নামে প্রথম অক্ষর যদি আমরা বড় হাতে দিই m, ভরের মাত্রা। ত্বরণের মাত্রা হচ্ছে কি l বাই t স্কয়ার ইনটু দূরত্ব সরণ, সরণ মানে দূরত্ব লেন্থ, তাহলে l। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ml স্কয়ার t ইনভার্স 2। সুতরাং আমরা বলতে পারি যে কাজের মাত্রা হচ্ছে ml স্কয়ার t ইনভার্স 2। এটাই মোটামুটি আমাদের কাজ সম্পর্কে বেসিক কনসেপ্ট। আমরা নেক্সট আলোচনা করব শক্তি সম্পর্কে। হ্যাঁ, আমাদের এই বিষয়গুলো অবশ্যই খাতা কলমে লিখলেই ভালো, অন্যথায় খুব মনোযোগ সহকারে দেখে যেন বুঝতে যদি পারা যায় তাহলেও ভালো হবে। আজকে আবার আমপানের প্রভাব শুরু হয়ে গেছে, ঘূর্ণিঝড়। এই সম্পর্কে আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে যাতে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আর এই মাঝখানে যদি কখনো কোনো কারণে বিদ্যুৎ চলে যায় তাহলে হয়তো আমাকে একটু দেখতে সমস্যা হয়ে যাবে, এটা মেনে নিতে হবে। ওকে, আমরা আলোচনা করি শক্তি নিয়ে। শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীর সৃষ্টি লগ্নে যে শক্তি ছিল আজও সেই শক্তি আছে, কিন্তু শক্তির রূপান্তর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়ে গেছে। তবুও শক্তির কোনো ধ্বংস হয়নি কিংবা নতুনভাবে কোনো শক্তির সৃষ্টিও হয়নি। এই শক্তি আমাদের জানা উচিত, শক্তি বলতে কি বোঝায়। শক্তি বলতে যা বোঝায় তা মূলত এটি কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। যে যত বেশি কাজ করতে পারে তার শক্তি তত বেশি, যত বেশি কাজ কম করতে পারবে, যে যত কম কাজ করবে তার শক্তি তত কম হবে। সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি যে শক্তি বলতে বোঝায় কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্য। তাহলে এই শক্তির সম্পর্কে আমরা একটু ক্লিয়ার হয়ে গেলাম যে কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। আর শক্তির বিভিন্ন রূপ আমাদের জানতে হবে। তবে তার আগে বলি, এই শক্তির বিভিন্ন উৎস, শক্তির বিভিন্ন উৎসের মধ্যে প্রধান উৎস আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। শক্তির প্রধান উৎস সূর্য, সৌরশক্তি। আর এছাড়াও মূলত আমরা যে শক্তির রূপগুলো সম্পর্কে পড়ব সেখানে সৌরশক্তি ছাড়াও আমরা পাবো যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, পারমাণবিক শক্তি বা নিউক্লিয়ার শক্তি। এই শক্তির রূপগুলো আমরা একটু দেখে নেব এবং এই রূপগুলোর বিভিন্ন রূপান্তর করব। যেমন বিদ্যুৎ শক্তি, যখন আমরা একটা লাইট জ্বালাই তখন কি হয়, তখন সাধারণত বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তর হয়। এটা আমরা একটু দেখে নেব যে শক্তির রূপান্তরটা ঠিক কিভাবে ঘটে। আমরা টেক্সট বুক পড়লে আশা করি বিষয়গুলো খুব বুঝতে পারবো, যেহেতু ভাষাগত একটু চোখ বুলালে আশা করা যায় বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি মূলত এখানে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শক্তির যে রূপের প্রথম রূপটি রয়েছে সেই রূপের যান্ত্রিক শক্তিটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। যে আমি যদি কখনো আমরা খেয়াল করি যান্ত্রিক শক্তি, আমরা বিষয়টাকে দেখব যে দুটা রূপ আছে এখান থেকে। একটি হচ্ছে মূলত বিভব শক্তি আর অন্যটি হচ্ছে গতি শক্তি। বিভব শক্তিকে বলা হয় পটেনশিয়াল এনার্জি, আমি এটাকে ইপি দ্বারা প্রকাশ করব। আর গতি শক্তিটাকে বলা হয় কাইনেটিক এনার্জি, আমি এটাকে কে ই কে দ্বারা প্রকাশ করব। তার মানে যান্ত্রিক শক্তিটাকে ঠিক দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা বিভব শক্তি যেটাকে আমরা বলতেছি পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি বা স্থিতি শক্তিও বলা যায় এটাকে। অন্যথায় আমরা বলতে পারি আরেকটি আছে গতি শক্তি, এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি, এটা মূলত গতি শক্তি। এই দুই প্রকার শক্তি আমাদের ধারণা রাখতে হবে। বিভব শক্তি বলতে কি বোঝায়, কোনো একটা বস্তুকে ধরা যাক এখানে একটি বস্তু রয়েছে, আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই। ওখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটাকে আমি এই অবস্থান থেকে যদি কোনো একটা অবস্থানে নিয়ে আসি, আমি এখানে বি অবস্থানে নিয়ে আসছি, ফলে এই বস্তুটা
যে শক্তি থাকবে, অর্থাৎ কোনো একটা বস্তুর স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে আসার পরে ওই বস্তুতে যে বিরাজমান শক্তি, ওই বস্তুর মধ্যে যে বিদ্যমান শক্তি, সেই শক্তিটাকেই বলা হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি। তাহলে আমি কি বলছি আরেকবার বলি, যে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে আসলে ওই বস্তুর মধ্যে যে বিদ্যমান শক্তি, সেই শক্তিকেই বলা হচ্ছে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। যদি এই ক্ষেত্রে বস্তুটির ভর হয় m, যদি বস্তুটা এখানে h দ্রুত অতিক্রম করা হয়, আর আমরা তো জানি এখানে অভিকর্ষ ত্বরণ ছিল g, তাহলে এই ক্ষেত্রে বস্তুর শক্তিটা কি হবে? এইখানে বস্তুর শক্তিটা যেটা হবে সেটাই মূলত কৃত কাজ হবে, অর্থাৎ যে পরিমাণ কাজ হচ্ছে সেটি সেক্ষেত্রে কি দাঁড়াবে? তার মানে দাঁড়াবে, কাজ বলতে আমরা জানি যে শক্তিটা কি দাঁড়াচ্ছে f h, কারণ এখানে দূরত্বটা h, আর এখানে f এর মানটা আমরা কি জানি m g এবং h। ফলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এখান থেকে এখানে যখন বস্তুটাকে নিয়ে আসবো তখন বস্তুটার কাজ সাধিত হবে mgs। এই mgs টা যেহেতু কাজ সাধিত হয়েছে আর শক্তি যেহেতু কাজের উপর নির্ভরশীল, অর্থাৎ কৃত কাজটাই শক্তি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমরা একটা সমীকরণ এখানে পাবো যে EP পটেনশিয়াল এনার্জি ইকুয়াল mgs। তারপর বিভব শক্তি মানে কি পাচ্ছি mgs। এটি আমাদের একটি গাণিতিক সমীকরণ, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার জন্য এই সমীকরণটি আমাদের কাজে লাগবে। সুতরাং এটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা মনে রাখবো যে পটেনশিয়াল এনার্জি ইকুয়াল mgs। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেই যে পটেনশিয়াল এনার্জি আসলে কার উপর ডিপেন্ডেবল। দেখো কোন একটা বস্তুর তোমরা জানো যে সাধারণত ভরের মানটা কখনোই পরিবর্তন হয় না, এই ভরের মানটা পরিবর্তন হয় না, এটি সব সময় ধ্রুবক হিসেবে থাকে। কারণ কোন একটা বস্তুর ভরে সব সময় একই, অভিকর্ষ ত্বরণটা একই স্থানে এক এক জায়গায় এক এক রকমের হয়। সুতরাং আমরা অভিকর্ষ ত্বরণটা যদি ধ্রুবক হয় তাহলে নিঃসন্দেহে পটেনশিয়াল যদি এনার্জিটা আমরা পাই এর মানটা আসলে কার উপর ডিপেন্ডেবল? দূরত্ব। মনে রাখবে কখনো যদি কোনো বস্তু দূরত্ব বাড়ে, দূরত্ব যদি বাড়ে তাহলে তার এনার্জি বেড়ে যাবে, দূরত্ব কমলে তার পটেনশিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তিটা কমতে থাকবে। যদি কোনো বস্তুর ধরা যাক যে এটা 2 গুণ করা হয়েছে, তার মানে mg × 2, আগে 1 মিটার ছিল সেখানে 2 গুণ করলে তার শক্তিটাও দ্বিগুণ বেড়ে যাবে। এদিকে যদি আমরা 3 গুণ করি শক্তিটাও 3 গুণ বেড়ে যাবে, অর্থাৎ সমানুপাতিক হারে বাড়তেই থাকবে। সমানুপাতিক বলতে কি বোঝাচ্ছে? সমান হারে যখন বাড়তে থাকবে, তার মানে কোনো বস্তুর উচ্চতা দ্বিগুণ করা হলে বস্তুর শক্তিও হবে দ্বিগুণ। সুতরাং আমাদের মনে রাখবো যে পটেনশিয়াল এনার্জি অবশ্যই উচ্চতার উপর নির্ভরশীল, উচ্চতা পরিবর্তন হলে পটেনশিয়াল এনার্জি পরিবর্তিত হয়। আমরা আরেকটা শক্তি সম্পর্কে জানি, কৃত গতিশক্তিটা সম্পর্কে, এটা আমাদের জানা উচিত। গতিশক্তিটা আসলে কোন একটা বস্তু গতিজনিত কারণে যে শক্তি অর্জন করে, অর্থাৎ গতিশীল বস্তুর যে শক্তি, সেই শক্তিটাকেই বলা হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তিটা কি আমরা একটু ক্লিয়ার হই। যদি বস্তুটা এখানে থাকে, ধরো যে অবস্থাটার নাম হচ্ছে এ, বস্তুটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে গেছি, বস্তুটি এখানে বি অবস্থানে আসছে, এখানে যে বস্তুটি ছিল তার ভর ছিল এ, এখানে থাকা অবস্থায় বস্তুটির আদি বেগ ছিল ইউ, এখান থেকে এখানে যখন আসছে বস্তুটির বেগ হয়েছে ভি, বস্তুটি এখানে মোট দূরত্ব অতিক্রম করেছে এস। আর যদি আমরা বস্তুটার উপর এফ বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করা হয়েছে বস্তুটার উপর, ফলে সে এস দ্রুত অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। এই সময় যদি বস্তুটির ত্বরণ সাধারণত এ হয় তাহলে কি করতে পারে? এইখানে আমরা যদি কৃত কাজ বের করি তাহলে কি দাঁড়াবে? কৃত কাজটা কি দাঁড়াবে? এফ এস, এটাই। এখন এফ এর মান আমরা কি জানি? বস্তুর ভরের উপর ত্বরণের উপর নির্ভরশীল। এখন যেহেতু বস্তুটি সমান্তরালে গতিশীল, এক্ষেত্রে একটা বস্তুর আমরা সমীকরণ জানি, 4টা সমীকরণ জানি। আমরা এই সমীকরণগুলোর কথা মনে রাখতে পারি। b = u² + 2as, দ্বিতীয় সমীকরণ আমরা পেয়েছিলাম s = u + v/2 × t, তৃতীয় সমীকরণ আমরা দেখেছিলাম s = ut + half-at²। চতুর্থ সমীকরণটির কথা বলছি আমি, যেখানে আমরা দেখে এসেছিলাম এই সমীকরণটার কথা বলছি, v² = u² + 2as। যদি বস্তুটি এখানে স্থির ধরা হয়, স্থির, তার মানে নিঃসন্দেহে u = 0। বস্তুটি যদি এখানে স্থির হয় তাহলে u এর মান হবে 0। সেক্ষেত্রে আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে? d = 2as। আমি যদি এখান থেকে as এর মানটা বের করি তার মানে কি দাঁড়াচ্ছে? v²/2। ঠিক এই as এর মানটা যদি আমি এইখানে স্থানান্তর করি তাহলে আমাদের কি
কি দাঁড়াবে m ইন্টু ভি স্কোয়ার বাই 2। আমি যদি এই হাফটাকে একটু এদিকে নিয়ে আসি তাহলে হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, এটি হচ্ছে গতিশক্তির সমীকরণ। তার মানে এই কৃত কাজটা গতিজনিত কারণে হয়েছে। আমি নিঃসন্দেহে লিখতে পারি এই ব্যাপারটা যে এটি মূলত আমাদের কাইনেটিক এনার্জি। তাহলে নিঃসন্দেহে আমাদের এই কাইনেটিক এনার্জি সূত্রটাকে আমাদের মনে রাখতে হবে যে আমাদের গাণিতিক সমস্যা সমাধানের জন্য লাগবে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। আমরা মোটামুটি 4টি সমীকরণ পেয়েছি। আমরা এই কাইনেটিক এনার্জি সমীকরণের একটা বিষয় খেয়াল করে দেখো, কোনো একটা বস্তুর সাধারণত এই যে ভরটা কি হয়, ভরটা কিন্তু আমাদের সাধারণত একটা নির্দিষ্ট হয়ে থাকে। তার মানে একটা ধ্রুবক হিসেবে যদি থাকে, যদি কখনো ধ্রুবক হিসেবে হয়, অপরিবর্তনশীল হয়, তাহলে মনে রাখবা যে কাইনেটিক এনার্জির মানটা সবসময় বেগের উপর নির্ভরশীল। অর্থাৎ বেগ বাড়লে কাইনেটিক এনার্জির মানটা বাড়তেই থাকবে। এটা আমাদের জানতে হবে এমসিকিউ এর জন্য। বাই দ্য ওয়ে, আমাদের তাহলে এই সূত্রটা আমাদের অবশ্যই জানতে হবে, কাইনেটিক এনার্জি সূত্রটা। এখন আমরা একটা বিষয় খেয়াল করি এখান থেকে যে শক্তির একক হচ্ছে জুল। আমরা একটা বিষয় জেনে রাখবো, শক্তির একক হচ্ছে জুল। তো এটি হচ্ছে মূলত কাইনেটিক এনার্জি। তো আমরা এটা জানলাম, এই দুটি শক্তির উপর আমাদের জানতেই হবে। এখন যে বিষয়টা নিয়ে আমি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি মূলত হচ্ছে আমাদের আজকের যে শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র আসলে কি? শক্তির নিত্যতা সূত্র হচ্ছে এটি যে পৃথিবীর মোট শক্তি অপরিবর্তনীয়। শক্তিকে সৃষ্টি করা বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র। এক্ষেত্রে কোনোভাবেই শক্তি ধ্বংস হয় না। মনে রাখতে হবে শক্তি রূপান্তর ঘটে। তাহলে এই মূল তত্ত্বটা অনুযায়ী পরীক্ষা এখান থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলকের কোশ্চেন আসে। এই অধ্যায়ের সাজেশন আমি শেষে দেব যে দুটি স্টেপ যারা ভালো করে জানবে তারা এই অধ্যায় থেকে অবশ্যই আশা করি কোশ্চেন উত্তর দিতে পারবে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলকের ক্ষেত্রে। আর জ্ঞান বা অনুধাবনের ক্ষেত্রে এই বেসিক টপিকসগুলো আমাদের জানতে হবে। তবে এই যে শক্তির বিভিন্ন উৎস যখন আমরা পড়তে যাবো, যেমন বায়োমাস আছে ওখানে, তারপর আমি আরেকটা বিষয় বলিনি, শক্তির দুই প্রকার, যেটা সাধারণত এই যে নবায়নযোগ্য শক্তি এবং অনবায়নযোগ্য শক্তি। আমরা যেমন নবায়নযোগ্য শক্তিগুলোকে যেটা আমরা রিনিউ করতে পারি, যেটাকে পুনরায় সৃষ্টি করা যেতে পারে, যেটিকে সাধারণত অনবায়নযোগ্য শক্তি যেগুলোকে পুনরায় তৈরি করা যায় না, যেমন প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা এগুলোকে। আর ওদিকে যদি আমরা সৌরশক্তির কথা বলতে পারি, কিংবা ওই যে জলস্রোত থেকে যে শক্তি উৎপাদন করা যায়, এই শক্তিগুলোকে আমরা কি রিনিউ করতে পারবো। সুতরাং আমরা অবশ্যই নবায়নযোগ্য শক্তি এবং অনবায়নযোগ্য শক্তির ধারণাটা রাখবোই। টেক্সট বুক দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। তো আমি বেসিক্যালি বোঝাতে চাচ্ছি শক্তির নিত্যতা সূত্র। তাহলে মূল তত্ত্ব কি দাঁড়াচ্ছে? শক্তির ধ্বংস কিংবা সৃষ্টি নেই, শক্তিকে শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র। তাহলে এইখান থেকে যেটা বিষয় পরীক্ষায় আসে সেটা আমরা একটু ক্লিয়ার হয়ে নিই এখনই। সেই বিষয়টা হচ্ছে মূলত ধরা যাক যে পরীক্ষায় তোমরা প্রায় দেখে থাকবা যে এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে। এটা একটা উচ্চতা, এর মান দেওয়া থাকতে পারে অনেক সময় 100 মিটার, 120 মিটার, অথবা আমরা ধরে নিতে পারি এটা এস। আবার এখানে একটা বিন্দু আছে, এটা ধরো যে ধরি এটা কিন্তু এই বিন্দুটা এমন বিন্দু যে সাধারণত ভূপৃষ্ঠ স্থাপন করার আগে এই জায়গায় বিন্দুটা, এটা ধরে নিই আমরা সি বিন্দু, এটা ধরে নিলাম বি বিন্দু, এটি ধরে নিলাম এ বিন্দু। তো একটা বস্তুকে এম ঘনের বস্তু, এম অথবা এর মান দেওয়া থাকতে পারে, যেমন 20 কেজি বা 20 গ্রাম, যেটা থাকে না কেন, 20 কেজি ভরের একটা বস্তুকে এই সূত্রে ডেকে নিয়ে আসে, এটা যদি 120 মিটার হয়, আমি মান দেওয়া থাকবে। পরীক্ষার সময় আমাদের দেখাতে হবে যে এ বি সি অবস্থানে, এ বি সি অবস্থানে শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে কিনা। অর্থাৎ বস্তুটি যখন এই বিভিন্ন অবস্থানে থাকে, বিভিন্ন অবস্থানে থাকা অবস্থায় শক্তির নিত্যতা সূত্র সমর্থন করে কিনা, এটি সাধারণত উচ্চতর দক্ষতামূলকের কোশ্চেন এসে থাকে। তো এই টপিকসে যখন আমরা কোশ্চেনগুলো করবো, তখন আমি যে বিষয়টা, আমি যদিও দ্বিতীয় ক্লাসে এই বিষয়ে আমরা ক্লিয়ার করবো, গাণিতিক সমস্যা সমাধান করবো, একটু বিষয়টা বলি যে ধরি না আমাদের এই অবস্থানে যখন বস্তুটি থাকবে, এই অবস্থানে আমরা যখন শক্তিটা বের করবো, আমি ধরে নিতে চাচ্ছি ই এ, এই অবস্থানের শক্তিটাকে এনার্জি অফ এর কথা বলছি। এখানে যদি আমি একটু ধরে নিই, তাহলে এই জায়গায় দুইটা শক্তি থাকার কথা। একটি হচ্ছে সাধারণত বিভব শক্তি, অন্যটি হচ্ছে গতিশক্তি। তাহলে এই বস্তুটি যখন এখানে স্থির আছে, তখন তার আমরা যদি এটাকে ধরে নিই যে আমরা যে কোনো অবস্থানে মোট শক্তি হবে এটা ইপি ইকুয়াল ইকিউ, কারণ এই অবস্থানে বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলটাই হবে এই অবস্থানের
মোট শক্তি। ঠিক অনুরূপভাবে আমরা যদি ই বি বের করি তখন আমরা দেখব এখানে একটি পটেনশিয়াল এনার্জি, এখানকার কাইনেটিক এনার্জি। আমি যখন ই সি এর শক্তি বের করব ঠিক তখনও আমি দেখব পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি। প্রত্যেকটা অবস্থানে আমি এই অবস্থানে বিভব শক্তি বের করব, গতিশক্তি বের করে যোগ করব, বি অবস্থানে গতিশক্তি বের করব এবং বিভব শক্তি বের করে যোগ করব, এবং সি অবস্থানে বিভব শক্তি এবং গতিশক্তি বের করে যোগ করব। এই তিনটা মান অবশ্যই দেখা যাবে যে প্রতি ক্ষেত্রে এই মানগুলো হবে সমান। যদি ঠিক এই স্টেপটা আসে তাহলে আমাদের বুঝতে হবে যে শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করেছে। কারণ এই অবস্থানে যখন বস্তুর মধ্যে বিভব শক্তি থাকবে, সেই বিভব শক্তিটা যখন গতিশীল হবে তখন কিছু পরিমাণ বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তর হবে। ফলে কি হবে, বি অবস্থানে আসে বস্তুর বিভব শক্তিও থাকবে, গতি শক্তিও থাকবে। আবার সি অবস্থানে যখন আসবে তখনও বস্তুটি ঠিক এই ঘটনায় ঘটবে। তবে এখানে উল্লেখ্য যে আমরা যদি এটা যদি পুরো দূরত্বটা আমরা যদি এখান থেকে ধরা যাক এই অংশটা যদি পুরোটা এইচ ধরি অথবা 120 মিটার ধরি, 120 মিটার, এটা যদি 120 হয়, আমরা যদি এই উচ্চতা এই দূরত্বটা অনেক সময় এই দূরত্বটা দেওয়া থাকতে পারে, যদি এই দূরত্বটা দেওয়া হয় x, অথবা আমি ধরে নিলাম যে এটা ধরো যে 40 মিটার কোনটা, এটা থেকে এটার কথা বলছি, এই এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 40 মিটার, আর টোটাল এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 120 মিটার। আর এখানে বস্তু যেটা আছে এ ধরা যাক এটা 20 কেজি ধরে, আর আমরা তো জি এর মান জানি, 9.8 ms ইনভার্স 2, এটা তোমাদের জানা আছে। এখন এই জানার ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা বের করতে হবে। আমি একটা অবস্থা ক্লিয়ার করছি, যদিও আমাদের এটা দ্বিতীয় ক্লাসে থাকবে, একটু বলি। যেমন দেখা যায় আমি যদি এখানকার বিভব শক্তি বের করি তাহলে কি দাঁড়াবে, আমরা তো জেনে আসছি mgh, কারণ mgh যদি হয় তাহলে পুরোটাই আমরা বের করব, যেখানে বস্তুটার ভর থাকবে 20 কেজি, আবার জি থাকবে 9.8, h থাকবে 120 মিটার, ফলে আমাদের ইপি বের হয়ে আসবে। কিন্তু এই অবস্থায় কাইনেটিক এনার্জি থাকবে না। কেন থাকবে না? কারণ এই যে ভি স্কয়ার, এখানে তো বস্তুটার বেগ নেই, বস্তুটি স্থির, সুতরাং ওই অবস্থায় ভি এর মান হবে 0। যদি ভি এর মান 0 হয় তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে এখানে শুধুমাত্র এমএস বের হবে, mgh। তাহলে আমরা এই অবস্থানের এনার্জি যখন বের করব, টোটাল শক্তি মানে মোট শক্তি যখন আমরা বের করব, তখন এই দুটো যোগ করব, যোগ করলেও দেখা যাবে কাইনেটিক এনার্জি এখানে নেই, কেন না, ভি এর মান হচ্ছে 0, সুতরাং ফলাফল আসবে 0। তাহলে এখানে মোট শক্তি আসবে mgh। এখন m এর মান আমি 20 কেজি বসাবো, জি এর মান 9.8 বসাবো, h এর মান 120 মিটার বসাবো, ক্যালকুলেশন করলে একটা আমরা হিসাব পাবো। এই শক্তিটা ঠিক দেখা যাবে যে বি অবস্থানেও আছে, কেননা বি অবস্থানে যদি আমরা দেখতে যাই, ঠিক বি অবস্থানের ফলাফলটা তাহলে কি দাঁড়াবে, যদি এটা বি অবস্থানে হতো, এটা যদি বি অবস্থানে হতো তাহলে কি হতো, এইখানকার যে দূরত্বটা হতো mgh, কিন্তু এই এসটা কি আসলে পুরোটাই, কারণ বি অবস্থানে বের করতে যাচ্ছি, তাহলে এইখান থেকে এইখানের দূরত্বটা আমাকে জানতে হবে। যেটা 40 মিটার হয় তাহলে এখান থেকে এখানকার দূরত্ব কত, নিঃসন্দেহে সেটা হবে 80 মিটার, 80 মিটার। তার মানে আমি যখন এই ক্যালকুলেশনটা করব তখন m এর মান 20 কেজি, জি এর মান 9.8, কিন্তু এই এইচ এর মান, এই উচ্চতার মানটা আসলে প্রকৃতপক্ষে এই 120 মিটার নয়, এটি হবে এইটুকু, এই বি থেকে সি এর উচ্চতা, কারণ এই অবস্থায় বস্তু আছে এই উচ্চতা, এখন তার এদিকে আমার কোনো কাজ নেই, কাজ হচ্ছে বি থেকে সি, বি থেকে সি কত 80 মিটার। তার মানে এটা আমি যখন ক্যালকুলেশন করব তখন আমি বসাবো 20 গুণন 9.8 গুণন এখানে কত আসবে তখন 80, ফলে একটা ফলাফল বের হবে, এই ফলাফলটা সাথে আমাকে যোগ করতে হবে এর মানটা। এখানে এর মানটা কি আসবে, এর মানটার জন্য আমাদের যেতে হবে হাফ এম ভি স্কয়ার সূত্রটা। এখানে ভি স্কয়ারের মান তো আমার অজানা, কারণ যদিও আমরা জানি ভি স্কয়ার একটা সূত্র আমরা জানা আছে যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, যদিও আমাদের যদি উচ্চতা ক্ষেত্রে তাহলে আমরা এখানে a বসাবো না, আমরা এখানে বসাবো g, আর এখানে s বসাবো না, আমরা যদি এখানে বসাই h, বা আমাদের যেহেতু এখান থেকে এখানে আসছে, অর্থাৎ এখান থেকে এখানকার সরণটা তাহলে পুরোপুরি h হবে না, এই মানটা আসবে, অর্থাৎ আমরা এটাকে যদি আমরা x দ্বারা প্রকাশ করতাম এই মানটাকে, ধরে যদি এটা মান হচ্ছে এটা, তাহলে এখানে আমাদের কি আসতো, x আসতো, তাই নাকি? তাহলে আমাদের ফলাফল এখানে কি দাঁড়াতো, ব্যাপারটা এরকম যে আমরা এই মানটাকে নেই 2gx ইকুয়াল ভি স্কয়ার, তার মানে এই ভি স্কয়ারের মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে কি দাঁড়াতো ফলাফলটা, আমি যদি এই হিসাবটা যদি আমি করি তাহলে করতে পারি,
গাণিতিক ফর্মুলার সময় আমরা গাণিতিক সময় তো এটাই করব, কিন্তু যদি আমি এটা করি তাহলে কি দাঁড়াবে, এটা যদি আমরা করি তাহলে জাস্ট শুধু এখানে বসাই দিবা হাফ ভি স্কয়ারের মানটা বসাই দিবা 2gx, আর যদি আমরা মানটা বসাই দিই তাহলে কোনটা এ থেকে বি জাস্ট 40 বসবে এখানে, এটা হবে আসলে 40, জি তো আমাদের জানা আছে, a2 বাদ দিবা, ফলাফল দেখা যাবে যে কি mgx, অর্থাৎ এই x এর মানটা আমাদের 40 হবে। তাহলে আমি m এর মান বসাবো, g এর মান বসাবো, x এর মান, কোন x এর মান, a থেকে b এর দূরত্ব, a থেকে b এর দূরত্ব এই 40 টা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। তাহলে a থেকে b এর দূরত্ব এই 40 কে কাজে লাগিয়ে আমি গতিশক্তিটা বের করতে পারি, এখানে বসাই দিয়ে mgx এর মান গুণ করলে আমি গতিশক্তি পাবো। তার সাথে আমি যদি ep এর মান বের করি, এখানে ভর লাগবে, g লাগবে, এই s টা পুরোপুরি না, জাস্ট এই b থেকে c এর দূরত্ব, b থেকে c এর দূরত্ব 80, তার মানে এখানে আমি 80 বসাবো, ফলে আমরা একটা ফলাফল পাবো। এই দুই ফলাফল যদি আমরা যোগ করি তাহলে এই অবস্থার ওই শুধুমাত্র বিভব শক্তির সমান হবে, ওখানে শুধু বিভব শক্তি ছিল, গতিশক্তি ছিল না, কিন্তু যখন বিভব অবস্থানে আছে তখন বিভব শক্তি থাকবে, গতিশক্তিও থাকবে, কেননা কিছু বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হয়েছে, কিন্তু শক্তি ধ্বংস হয়নি, সৃষ্টিও হয়নি, সুতরাং ফলাফল কিন্তু একই থাকবে। আমি এই সমীকরণটা নিয়ে, এই গাণিতিক ফর্মুলাটা এবং এই কর্মদক্ষতা নিয়ে যে দুটি প্রশ্ন পরীক্ষার সময় আসে, সেই দুটি সম্পর্ক প্রশ্ন এবং এই অধ্যায়ের কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। তখন আমি পুরো বিষয়টা, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলকে কিভাবে কোশ্চেনটার অ্যান্সার করতে হবে, ইভেন ক্লিয়ার করতে হবে, আমি উদাহরণ সহকারে বুঝিয়ে দেবো। আপাতত আমাদের বেসিকটা কনসেপ্ট রাখতে হবে, মানে যে কনসেপ্টটা সেটা আমাদের ক্লিয়ার রাখতে হবে, যে মূলত বিভিন্ন অবস্থানে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটা হবে সমান। যদি সমান হয় তাহলে শক্তি নিত্যতা সূত্রকে সমর্থন করবে, আর যদি সমান না হয় তাহলে নিত্যতা সূত্রকে সমর্থন করবে না। তো বিষয়টা আমরা জেনে রাখবো। আরেকটা বিষয় এখানে উল্লেখ করি, যে বিষয়টা আমাদের এখন জানতে হবে ভর শক্তি সমীকরণ। এই সম্পর্কে আমরা জানি যে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের কথা, আলবার্ট আইনস্টাইনকে আমি সবসময় মনে রাখি, কারণ আমি প্রায় ক্লাসে বলে থাকি, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। জ্ঞান অর্জনের চেয়েও চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা চিন্তা না করলে নতুন কিছু আবিষ্কার করতে পারবো না, তাই আমাদের চিন্তাশীল হতে হবে। তবে আবার এটাও সত্য, গ্রামের ভাষায় অতিরিক্ত চিন্তা করলে নাকি আয়ু পর্যন্ত কমে যায়। তো বাই দ্য ওয়ে, বেশি চিন্তা করবো না, চিন্তা করবো, তবে সেটা প্রাসঙ্গিক চিন্তা করবো, যেটা আমাদের জীবন জীবিকা কিংবা আমাদের এই পৃথিবীর জন্য আশীর্বাদময় হবে, আর সেই চিন্তার ফলাফল অবশ্যই আমরা ভালো পাবো। বাই দ্য ওয়ে, বলছিলাম আলবার্ট আইনস্টাইন এই ভর শক্তি নিয়ে একটা সমীকরণ তৈরি করে গেছে। সমীকরণটা বেসিক সূত্র আমি তোমাদের বলি, E = mc²। এখানে E হচ্ছে শক্তি, m হচ্ছে বস্তুর ভর এবং c হচ্ছে আলোর বেগ, c হচ্ছে আলোর বেগ। এই ফলাফল এই সমীকরণটার সাহায্যে শক্তির সত্যতা যাচাই করা হয় বা শক্তি সম্পর্কে যাচাই করা হয়, যেটি আলবার্ট আইনস্টাইন তৈরি করেছিল, এবং এটি একটি বিখ্যাত সমীকরণ। এবং এই সমীকরণ সম্পর্কে ডিটেলস পরবর্তী ক্লাসে গিয়ে, অর্থাৎ হায়ার লেভেলে গেলে বিষয়টা সম্পর্কে ভালোভাবেই জানা যাবে। তো আমি অত ডিপলি যাচ্ছি না, আমি পরের টপিকে চলে যাচ্ছি। আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি মূলত আমাদের এখনকার যে বিষয়টা সেটা একটু খেয়াল করি। কি করবো, আমরা মোটামুটি ক্ষমতা নিয়ে আলোচনা করবো, ক্ষমতা এবং কর্মদক্ষতা, কারণ আমাদের ক্লাস শেষের দিকে। তো ক্ষমতায় কি বলা হচ্ছে, এটি একটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। পাওয়ার, হ্যাঁ, এই যুগে যার পাওয়ার যত বেশি তার সবকিছু পাওয়ার অধিকারও যেমন বেশি। বাই দ্য ওয়ে, এই পাওয়ার বা ক্ষমতা বলতে কি বোঝাচ্ছে, কোনো ব্যক্তি বা বস্তুর কাজের হারকে ক্ষমতা বলে। সিম্পল হিসাব, কাজের হার মানে কি, সময় দিয়ে ভাগ। তার মানে আমরা জানি, আমি যদি সিম্পলি ব্যাপারটা বলি যে P = ভাই কি লিখতে পারি, কোনো একটা ব্যক্তি বা বস্তুর কাজের হারকে ক্ষমতা বলে। অন্যথায় আমি এভাবেও বলতে পারি, কোনো একটি ব্যক্তি বা বস্তু একক সময়ে যদি এই টি এর মান, বেশিরভাগ ক্ষেত্রে ডেফিনিশনগুলোতে এমন হবে, যদি টি এর মান 1 হয়, তার মানে কি দাঁড়াবে এটাই, কোনো একটা বস্তু যদি একক সময় হয়, এখন 1 সেকেন্ড, কোন বস্তু যদি 1 সেকেন্ডের কথা বলছি, এটা টি কথা বলছি, যদি 1 সেকেন্ডে হয়, 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করবে সেই কাজটাকেই বলা হবে ক্ষমতা। তার মানে একক সময়ে কোনো বস্তু যে পরিমাণ কাজ করে তাকে তার ক্ষমতা বলে, অথবা কোনো ব্যক্তি বা বস্তুর কাজের হারকেই ক্ষমতা বলে। আমরা ফিজিক্সের ডেফিনিশনগুলো খুব সহজেই বলতে পারবো যদি আমরা ইকুয়েশনগুলো মনে রাখি, কারণ আমি শুরুতেই বলেছি ফিজিক্স ডিপেন্ডস অন ইকুয়েশন।
আমরা এই ইকুয়েশনগুলোকে জানবো এবং সেটা সঠিকভাবে মানে প্রপার ইউটিলাইজ করতে পারলে আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো বাই দ্য ওয়ে বলছিলাম পাওয়ার ইজ ইকুয়াল W/K, কাজের হার কি ক্ষমতা বলে এটা আমরা জেনে রাখবো। ক্ষমতার এককটা আমরা একটু দেখি যে আসলে কি হতে পারে এখানে। এখানে যে W আছে, ওয়ার্ক আছে, সেই কাজের আমরা সাধারণত একক কি জানি, কাজের একক জানি জুল এবং সময়ের একক জানি সেকেন্ড। তার মানে কি দাঁড়াচ্ছে, জুল পার সেকেন্ড। এস এই জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। এটা আমরা জেনে রাখবো যে 1 ওয়াট ইকুয়াল 1 জুল পার সেকেন্ড। তার মানে এই 1 জুল পার সেকেন্ডকে বলা হচ্ছে ওয়াট। তার মানে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এটা অবশ্যই আমরা মনে রাখবো যে ক্ষমতার একক ওয়াট। ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এখানে যে বিষয়টা জানতে হবে সেটি হচ্ছে 1 কিলোওয়াট ইকুয়াল 1000। আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দেখি আমরা ওয়াট লিখতে পারি। আর একটা বিষয় আমরা জানবো যে এখানে যে বিষয়টা আমাদের লাগে 1 HP হর্স পাওয়ার 746 ওয়াট, এটা আমাদের জেনে রাখতে হবে। আর একটা বিষয় আমরা বিদ্যুৎ ক্ষমতার ক্ষেত্রে আমরা যেটা করি, বিদ্যুতের ক্ষেত্রে BOT বোর্ড অফ ট্রেড ইউনিট, অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিটের যে এটাকে আমরা সংক্ষেপে ইউনিটও বলতে পারি, সংক্ষেপে ইউনিট বলতে পারি। এটা যদি আমরা মান বের করি, মনে রাখতে হবে 1 ইউনিট মানে হচ্ছে 3.6 ইনটু 10⁶ জুল। তো এই বোর্ড অফ ট্রেড ইউনিট যখন আমরা বের করব তখন আমরা এটা বের করব যে সাধারণত 3.6 ইনটু 10⁶ জুল। এটা আমি একটু পরে প্রমাণ করে দিচ্ছি যে 1 ইউনিট থেকে কিভাবে বের করতে হয়, এটা একটু দেখাচ্ছি। আর এটা আমি এখন দেখাবো, তবে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তো বিষয়টা একটু খেয়াল করি যে 1 ইউনিট হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ 1 কিলোওয়াট পার আওয়ার্স। আমরা 1 কিলোওয়াটটা মানে অর্থ কি জানি, 1000 কি জানি জুল পার সেকেন্ড। ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড ইনটু এই আওয়ার্স মানে কি 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড যদি আমরা এটাকে ক্রস করি মানে গুণ করি, তাহলে এসএস বাদ দিয়ে আমরা লিখতে পারি, এটা এরকম লিখতে পারি 3600, এটা লিখতে পারি এত জুল লিখতে পারি। এটাকে আমরা একটা খেয়াল করতে পারি সাইন্টিফিক রুলসে যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, সাইন্টিফিক রুলসে অ্যাপ্লাই করলে কি দাঁড়াবে, ফলাফল দাঁড়াবে এখানে আমাদের 5টা জিরো আছে, আমি দশমিক পর্যন্ত জিরো রাখবো তখন 6টা আসবে, অর্থাৎ ফলাফলটা দাঁড়াবে 3.6 ইনটু 10⁶ জুল। আমি বলেছিলাম 1 ইউনিট বা বোর্ড অফ ট্রেড ইউনিট যেটা, সেক্ষেত্রে আমরা 3.6 ইনটু 10⁶ জুল এটা মনে রাখবো। 2 মার্কের জন্য অনেক সময় পরীক্ষা আসে, তো এটা আমাদের ধারণা রাখতে হবে। কেমন? তো এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটি মূলত আজান হচ্ছে আর 5 মিনিটের মধ্যে শেষ করবো আশা করি। তো কর্মদক্ষতা যে বিষয়টা, ক্ষমতা সম্পর্কে আরো ডিটেলস কিছু আছে, এটা আজকে নয়, গাণিতিক ফর্মুলার প্রয়োগ এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি এদিনে আলোচনা করব নেক্সট ক্লাসে। তো এখন কর্মদক্ষতা নিয়ে একটু কথা বলি। তো আমাদের এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, যেটা আমরা এখানে পেয়ে গেলাম যে এখানে কি পেলাম, সরি এটা পেয়েছি P ইকুয়াল W/T, এটা আমরা অবশ্যই মনে রাখবো না, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তো আরেকটা বিষয় তাহলে আমরা খেয়াল করি, একটু আলোচনায় নিয়ে আসি কর্মদক্ষতাকে। কর্মদক্ষতা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা পরীক্ষা আসে। আগে বলেছি এই অধ্যায়ের সাজেশন আমি দুইটা টপিকস বলি, এই দুইটা টপিকস থেকে অবশ্যই কোশ্চেন আসে। সেটি হচ্ছে শক্তি দ্বিতীয়তা সূত্র কোনটাকে সমতল করে কিনা, আর কর্মদক্ষতা সম্পর্কে বিভিন্ন কোশ্চেন আসে। তো কর্মদক্ষতা বলতে কি বোঝায়, কোনো যন্ত্রের লব্ধ কার্যকর ক্ষমতা এবং ওই যন্ত্রে প্রদত্ত ক্ষমতা এর আনুপাতিক হারকে কর্মদক্ষতা বলা হয়। তার মানে কোনো একটা যন্ত্রে আমি যতটুকু শক্তি প্রয়োগ করেছি বা যতটুকু ক্ষমতা প্রয়োগ করেছি, সেই ক্ষমতা প্রয়োগ করার ফলে যে ক্ষমতাটুকু পাচ্ছি সেটাকে যদি আমরা অনুপাত আকারে প্রকাশ করে তার শতকরা মান বের করি, তাহলে সেই শতকরা মানটাকেই বলা হবে কর্মদক্ষতা। এটিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, সাধারণত কর্মদক্ষতা এটা দ্বারা প্রকাশ করা হয়, এর মান হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা
আর এর মান হচ্ছে নিচে আমরা মোট প্রদত্ত ক্ষমতা, এবং এটাতে শুধু এই যে 100% করতে হবে আমাদের, 100% করলে আমরা ফলাফলটা পেয়ে যাবো। তার মানে আমরা এটা ইকুয়ালিটি বলতে পারি যে ক্ষমতাটা হচ্ছে যে পি আউটপুট, আর এটাকে আমি বলতে পারি পি ইনপুট, আর এখানে জাস্ট 100%। এটা করলেই সাধারণত আমরা এটার মান পাবো কর্মদক্ষতা। এই গাণিতিক সমস্যাটার সাথে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে। যেমন আমি একটা উদাহরণ দিই, একটু সিম্পল উদাহরণ দিই, যে একটা সাধারণত 2 HP ইঞ্জিন, একটা ইঞ্জিনের কথা বলছি, সেই ইঞ্জিনটা এখান থেকে পানি উঠাতে পারে। মনে করো যে পানি রয়েছে 5000 কেজি, 5000 কেজি বা লিটার, 5000 লিটার পানিকে এই উচ্চতায় নিয়ে আসে। এই উচ্চতা হচ্ছে ধরো যে 120 মিটার নিয়ে আসতে মনে করো যে সময় লাগে হচ্ছে আধা ঘন্টা। আমি 30 মিনিটের কথা বলছি, 30 মিনিট সময় লাগে, 30 মিনিট সময়ে এখানে নিয়ে আসে, এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে আসে। তাহলে এই যে এখানে অবস্থায় নিয়ে আসতেছে, তাহলে সেক্ষেত্রে কর্মদক্ষতা কত হবে? অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন, কোনো একটা ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 2 HP। ওই ইঞ্জিনটা সাধারণত আধা ঘন্টায় বা 30 মিনিট সময়ে 5000 লিটার পানি, এটা মিনিট, আমি মিনিটের কথা বলছি, 5000 লিটার পানি 120 মিটার উচ্চতায় নিয়ে আসতে পারে। অর্থাৎ এই অবস্থা থেকে বি অবস্থা নিয়ে আসতে পারে। তাহলে ওই ইঞ্জিনের কর্মদক্ষতা কত হবে? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তার মানে ব্যাপারটা দাঁড়াবে কি দাঁড়াবে, আমাদের এটা এগুলো দাঁড়াবে এখানে মোট প্রদত্ত ক্ষমতা তো আমরা সহজে জানি 2 HP। আমরা 2 HP টা না লিখে আমরা এখানে লিখতে পারি এই 1 HP মানে কি, আমরা তো যেহেতু একটু আগে পড়ে আসলাম যে 1 SP মানে 746 ওয়াট, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 × 746 ওয়াট। এই উপরে আমি যখন আউটপুট লিখবো, অর্থাৎ লব্ধ কার্যকর ক্ষমতা, সেই ক্ষমতাটুকু কত হবে, সেই ক্ষমতাটার মান আমরা যদি বের করি, তাহলে আসলে ব্যাপারটা দাঁড়াবে এরকম, mgh কতটুকু ওজন হয়েছে আর সময়টা কতটুকু ছিল, যে t, এটা আমাদের বের করতে হবে। কারণ এইখানে যে লব্ধ কার্যকর ক্ষমতাটা, সেই ক্ষমতা মানে কি কাজের হার W/T, আর W মানটা যখন আমরা বের করতে যাবো, সেই কৃত কাজের মান বের করতে গেলে আমাদের ভর লাগবে, প্রবেশস্থল লাগবে, উচ্চতা লাগবে। ঠিক এই মানটা যদি আমরা বসাই দিই, তাহলে আমরা ফলাফল পেয়ে যাবো। ধরো যে আমাদের এম ছিল কত, বস্তুটির ভর হচ্ছে মানে পানির ভর হচ্ছে কতটুকু পানি নিয়ে আসছে 5000 লিটার, 5000 লিটার মানে হচ্ছে 5000 কেজি, এটাকে আমরা কেজি দ্বারা প্রকাশ করতে পারি। আবার জি2 আমরা জানি 9.8 ms/2, আর উচ্চতা যেহেতু কতটুকু নিয়ে যেতে সে পেয়েছে 120 মিটার। তারপরে এটাকে আমরা যদি ভাগ করি সময় দিয়ে, আমাদের সময় কতটুকু লেগেছে 30 সেকেন্ড, তাহলে 30 গুণন 60, তখন একটা সেকেন্ড, কারণ যদি 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড 60। এটাকে যদি আমি ভাগ করি 2 × 746 দিয়ে, 6 ওয়াট দিয়ে, ফলে যে ক্যালকুলেশনটা আসবে, আমাদের যে একটা হিসাব আসবে, সেই হিসাবটাই হবে মূলত পার্সেন্টেজ। এবং এখানে উল্লেখ্য যে এখানে আমাদের 100% করতে হবে, অর্থাৎ যা আছে এই মানটার সাথে 100 গুণ করতে হবে, পরে একটা পার্সেন্টেজ আসবে। তার মানে এই 100 গুণ করে, অর্থাৎ এখানে আমাদের এই মেইন ভগ্নাংশের সাথে 100 গুণ হবে, 100 গুণ হবে। আর এটা তো একটা ক্যালকুলেশন আসবে, এটা আমরা ক্যালকুলেশন আগে করে নিলাম, এই অংশটুকু করে নিলাম, আমি এই অংশটার কথা বলছি, এই অংশটা ক্যালকুলেশন আমি করে নিলাম। করে নিয়ে যদি এটা দিয়ে আমি ভাগ করি, ভাগ করার পর 100 গুণ করি, তাহলে একটা মান পাবো। সেই মানটা এখানে অবশ্যই পার্সেন্টেজ থাকবে, এই পার্সেন্টেজ থাকবে, এই পার্সেন্টেজ থাকলে এটাই হবে মূলত আমাদের কাঙ্ক্ষিত কর্মদক্ষতা। তবে উল্লেখ্য যে কর্মদক্ষতাটা আমরা এইভাবে বের করবো। আমি এই সূত্রের ব্যবহারটা পরবর্তী ক্লাসে করাবো, কারণ এই প্রশ্নটা পরীক্ষা আসে। অনেক সময় কর্মদক্ষতা দেওয়া থাকে, তখন পাস বের করতে পারবে, ক্ষমতা বের করতে পারবে, কতটুকু পানি উঠাতে পারবে, বা সেখানে লব্ধ কার্যকর ক্ষমতা কত হবে, বা যন্ত্রটার ইঞ্জিনের ক্ষমতা কত হবে, এটা বের করতে বলতে পারে। বিভিন্নভাবে প্রশ্নটা আসে, সে সম্পর্কে আমরা আলোচনা করবো পরের ক্লাসে, অর্থাৎ গাণিতিক সমস্যা সমাধান ক্লাসে। আমরা আর এখানে আলোচনা করবো না। তবে একটা বিষয় বলি, 2 মার্কের কোশ্চেনটা আসে অনেক সময় পরীক্ষায়, সেটি হচ্ছে কর্মদক্ষতা থেকে, যে কোনো একটা যন্ত্রের ক্ষমতা 60% বলতে কি বোঝায়, 60% কর্মদক্ষতা বলতে কি বোঝায়, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 60% বলতে কি বোঝায়। 60% বলতে কর্মদক্ষতা বোঝায় যে ওই যন্ত্রে আমরা যদি 100 ওয়াট ক্ষমতা প্রয়োগ করি, তাহলে সেখান থেকে 60 ওয়াট ক্ষমতা পাবো, অর্থাৎ 40 ওয়াট ক্ষমতা এখানে অপচয় হবে। এই বিষয়টা আমাদের ধারণা রাখতে হবে।
বাই দ্য ওয়ে এটাই হচ্ছে কর্মদক্ষতা সম্পর্কে এবং এর ডিটেলস আমি আগে বলছি। এই অধ্যায়ে যদি আমি সাজেশন দেই প্রয়োগ এবং উচ্চ দক্ষতামূলকের জন্য, তাহলে অবশ্যই কর্মদক্ষতা সম্পর্কে আমাদের প্রশ্ন ভালোভাবে করতে হবে এবং এই শক্তি নিত্যতা সূত্র সমর্থন করে কিনা এই বিষয়টা আমাদের জানতে হবে। এই দুটো টপিক যদি আমরা ভালোভাবে জানি এবং বিভিন্ন প্রশ্নের সমাধান করি, তাহলে এই অধ্যায় থেকে গাণিতিক সমস্যাগুলো সমাধানও আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। তো আমাদের এইখানে সম্ভাব্য প্রশ্নগুলো একটু বলি। পরীক্ষায় যা আসে, যেমন আসে কাজ কি, বিভিন্ন এমসিকিউ টাইপের আসে, যেমন কাজের কাজের উদাহরণ আসে। এছাড়াও এমসিকিউ যে আমরা যে কাজ ইকুয়াল এম এস বা উপাংশের ক্ষেত্রে এফ এস কস থিটা এই সূত্রটার সাহায্যে আমরা সমাধান করতে পারবো এমসিকিউগুলো। শক্তি কি এক মার্কের জন্য আসে এবং শক্তির বিভিন্ন রূপ, বিশেষ করে যে বললাম বায়োমাস ওখানে আছে, তারপর ফসিল, লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম বা জীবাশ্ম, এবং ওই যে রিনিউয়েবল এবং আনরিনিউয়েবল যে সমস্যাগুলো আছে, আমাদের নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তিগুলো আছে, সেটা আসতে পারে। শক্তির বিভিন্ন রূপে ট্রান্সফার আসতে পারে এমসিকিউ এর জন্য, যে কোন রূপ থেকে কোন রূপে যায়। এবং এখানে গতিশক্তি এবং স্থিতিশক্তিটা ভালোভাবে আমাদের জানতে হবে, এটা পরীক্ষায় আসে। আর শক্তির যে উৎস, এটা মূলত সূর্য সহ বিভিন্ন উৎসগুলো আমরা জেনে নিতে হবে। শক্তির নিত্যতা সূত্র তো বললাম, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলকের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। কর্মদক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। কর্মদক্ষতা দুই মার্কের জন্য আসে, যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা এত পার্সেন্ট বলতে কি বোঝায়, ক্ষমতা আসে, ক্ষমতা বলতে কি বোঝায়, ক্ষমতার ওই যেমন এক ইউনিট ব্রড অফ 10 ইউনিট, যেটা আমি বললাম 3.6 × 10⁶ জুল, সে মানটা বের করতে পারে। আর এমসিকিউ এর জন্য ভর শক্তির সমীকরণটা আছে আলবার্ট আইনস্টাইনের E=mc², এগুলো পরীক্ষায় আসে। আর মূলত আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলকের জন্য প্রস্তুতি নেব কর্মদক্ষতা, ভরের শক্তি নিত্যতা সূত্র থেকে। আর এই বিষয়গুলোর বেসিকগুলো আমরা ভালোভাবে আয়ত্তে নেব, বাসায় পড়বো, মনোযোগ সহকারে পড়বো, ভালোভাবে পড়বো। পড়তে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ি বা সমস্যা মনে হচ্ছে যে সমাধান করা উচিত, তা আশা করবো এই সমস্যাগুলোর সমাধান নিয়ে এখন কমেন্টস বক্সে লিখলে আমি অ্যান্সার দেবো। অন্যথায় আমাকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমি অ্যান্সার করবো, অ্যান্সার করতে সহযোগিতা করবো। অথবা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ে যেহেতু গাণিতিক সমস্যার সমাধান করবো আমি এই অধ্যায়ে, তো কোন ধরনের সমস্যাগুলো বেশি সমস্যা হয়, কোন প্রশ্নগুলো সাধারণত অ্যান্সার করা কঠিন হয়ে যায়, সেগুলো আমাকে একটু জানালে আমি হয়তো সেইভাবেই পরের ক্লাসটাকে উপস্থাপন করার চেষ্টা করব। লক্ষ্য থাকবে তোমাদের অবশ্যই ভালো করতে হবে, ভালো করার মন মানসিকতা রাখতে হবে। তো কাজ ক্ষমতা শক্তি সম্পর্কে আজকে ক্লাসের মূল বিষয়বস্তু এতটুকুই ছিল। আমরা এর পরবর্তী ফিজিক্সে এই অধ্যায়ের দ্বিতীয় পাঠটুকু শুরু করবো, আর এই দ্বিতীয় পাঠে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। আর গত দিনে আমি কেমিস্ট্রি শুরু করেছিলাম, কেমিস্ট্রিতে প্রথম যে বিষয়গুলো শুরু করেছি সেগুলো ভালোভাবে আয়ত্তে নেবে। আমি পরবর্তী বিষয়গুলো পরে ক্লাস করবো, হয়তো আগামী কালকের ক্লাসটা চিন্তা যতদূর সম্ভব আর্টস অ্যান্ড কমার্সের জন্য জেনারেল সায়েন্স পার্টটা নেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই ধারাবাহিকভাবে আমরা এই ক্লাসগুলো করবো, তবে ঈদের জন্য হয়তো 2-1 দিন বন্ধ থাকতে পারে। তারপর নিয়মিতভাবে যদি স্কুল খুলে তাহলে স্কুলে দেখাই হচ্ছে, কিংবা আমি এভাবে ক্যারিয়ার করে যাবো এই ক্লাসগুলো। সেই ক্লাসগুলো তোমরা সবাই অনুসরণ করবে এবং অন্যদেরকে অনুসরণ করতে উৎসাহ জাগাবে। যদি কোনো সহযোগিতা লাগে, কোনো কিছু সংশোধন করার প্রয়োজন মনে হয়, তাহলে আমাকে অবশ্যই জানালে আমি সেই বিষয়ে চেষ্টা করব, অবশ্যই সংশোধনের চেষ্টা করব। আর আমি যত মানুষ ভুল করতেই পারি, সুতরাং আমাকে সহযোগিতা করলে আমিও হয়তো মনোবাসনা সবার পূর্ণ করতে পারবো। আর সকলের আবারও সুন্দর সুস্বাস্থ্য জীবন কামনা করছি। সেই সাথে আমি বিশ্বে চলমান সেই মহামারী করোনা সম্পর্কে আবারও বলছি, এই সম্পর্কে আতঙ্ক নয়, আমাদের সচেতন হতে হবে, আমাদের সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। আমাদের আমাদের জন্য সারা বিশ্বের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করতেছে, আমাদের সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। ঘরের বাইরে বেশি যাওয়া যাবে না, ঘরে থেকে কীভাবে পড়াশোনা করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে অবস্থাটাতে আমাদের পড়তে হবে। আর একটা কথা আমি আজকে আবার মনে করাই দিই, যারা আমার ক্লাস স্টুডেন্ট, সেটা যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো ক্লাসেই আমি বলে এসেছি যে একটা স্টুডেন্টের জীবনে যে 4 জন শিক্ষক ছিল, তার মধ্যে আমি সবসময় গুরুত্ব দিতে বলতাম নিজেকে। তো আজকে হয়তো করোনার এই পরিস্থিতিতে আমি আবারও মনে করিয়ে দেব যে আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। মনে রাখতে হবে আমি বা আমার প্রচেষ্টার চেয়ে অন্য কোনো বড় শিক্ষক হতে পারে না। সুতরাং আমি বা আমাকে জাগ্রত করতে হবে, আমার নিজের প্রচেষ্টায় ভালো রেজাল্ট করতে হবে। পাশাপাশি আমাদের বিভিন্ন রকমের বই আছে, সেই বইগুলোকে অনুসরণ করতে হবে। তারপরও যদি সহযোগিতা লাগে, সেক্ষেত্রে আমার মতো কাউকে কন্ট্যাক্ট করলে আশা করি সমস্যার সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করবে।
সকলেই সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে এবং ভালো প্রস্তুতি নেবে। এবং আরও বর্তমানে যে ঘূর্ণিঝড়ের উপক্রম দেখা যাচ্ছে বা এই তাণ্ডব হতে যেন স্বয়ং স্রষ্টা আমাদেরকে রক্ষা করে, দেশবাসীকে রক্ষা করে, করোনা মহামারী থেকে এই পৃথিবীকে যেন খুব দ্রুত রক্ষা করে, আমরা যেন আবারও আমাদের সেই কর্মস্থলে ফিরে আসতে পারি। এই প্রার্থনাটা সবাইকেই করতে হবে। সবার মঙ্গল কামনা করে আগামী প্রত্যাশায় এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। নমস্কার।